ফাতেমা ভার্সিটির ক্লাস শেষ করে বাইরে আসতেই তার বান্ধবীরা তাকে ডাক দিল। প্রায় প্রতিদিনই তার বান্ধবীরা তার কাছে জিজ্ঞেস করে তার মা কোথায়। এই বিষয় নিয়ে ফাতেমা বেশ কিছুদিন যাবৎ আপসেট। যবে থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, শুধু ইউনিভার্সিটি না, সেই শুরু থেকেই ছোট থেকেই স্কুল কলেজে তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। ফাতেমা তার বাবার কাছে বড় হয়েছে, তার মা কোথায় বা কি সেই বিষয়ে তার বাবা কখনো তাকে কিছু জানায়নি। তবে পাড়া প্রতিবেশী এবং ইউনিভার্সিটির ফ্রেন্ডরা মাঝে মধ্যেই তাকে জিজ্ঞেস করে তার মা কোথায়। তার বাবার কাছে অসংখ্যবার জিজ্ঞেস করেছে, কিন্তু তার বাবা ঠিকমতো কিছু বলতে পারেনি। মারা গিয়েছে সেসব কথাও বলেনি। তার মানে তার মা নিশ্চয়ই এখনো পর্যন্ত বেঁচে আছে। ফাতেমাও সেটা বিশ্বাস করে। ফাতেমা ভার্সিটি থেকে তার বন্ধুদের কাছে কোনো জবাব না দিয়েই বাইরে বেরিয়ে একটা রিক্সা নিল। রিক্সা নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে দেখলো তার বাবা বাসায় নেই। আজকে ফাতেমা অনেকখানি আপসেট এবং আজকে সিদ্ধান্ত নিল যে সে তার বাবার কাছে জিজ্ঞেস করবেই যে সে কার মেয়ে, তার মা কোথায়, তার নানু বাড়ি কোথায়। সবার নানু বাড়ি থাকে। ছোটবেলা থেকেই স্কুলে কলেজে যখন পড়তো তার বান্ধবীরা নানু বাড়িতে বেড়াতে যেত, কিন্তু ফাতেমা কোনোদিন নানু বাড়ি কিংবা মামা বাড়ি কি সেসব বিষয়ে কোনোদিন জানেনি, বা সেখানে কি যেতে কেমন সেসব বিষয়েও সে অনেকখানি আপসেট। প্রায় ছোটবেলা থেকেই তাকে এইসব জিনিসের সম্মুখীন হতে হয়েছে। আজকে তার বাবা আসলে জিজ্ঞেস করবেই যে তার মা কে এবং তার নানু বাড়ি কোথায়। ফাতেমা ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে। ঘরে তার বাবা হামজা প্রবেশ করলো। প্রবেশ করার পরে ফাতেমাকে বলল, কিরে মা, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি, টিউশনিতে যাসনি? তারপর ফাতেমা বলল, না বাবা। ফাতেমার মুখের দিকে তাকিয়ে তার বাবা বুঝতে পারল যে ফাতেমার নিশ্চিত মন খারাপ এবং কিছু একটা হয়েছে। ফাতেমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, এরকম মন খারাপ কিসের জন্য তোর? এরকম গোমরা মুখ করে কেন বসে আছিস? ফাতেমা তখন তার বাবাকে জানালো, আচ্ছা বাবা, তুমি কি সত্যি করে আমাকে একটা কথা বলবে? ফাতেমার বাবা বলল, কি কথা? ফাতেমা বলল, আচ্ছা বাবা, আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই জিজ্ঞেস করে আসছি আমার মা কোথায় এবং আমার নানু বাড়ি কিংবা কোনো মামা আছে কিনা। তুমি এই বিষয়ে আমাকে কোনো কিছুই জানাওনি। তবে এখন আমি বড় হয়েছি, আমার বয়স 20 বছর হয়েছে, এখন তো আমি জানতে পারি, তাই না? আমি তো আর ছোট্টটি নেই। স্কুল কলেজ থেকেই এইসব বিষয় নিয়ে আমি শুনতে শুনতে আমি এখন পারছি না বাবা। তুমি আমাকে সত্যি সত্যি বলে দাও আমার মা কোথায় এবং কে। ফাতেমার বাবা বলল, হ্যাঁ রে মা, তুই বড় হয়ে গিয়েছিস, এখন নিশ্চয়ই আমার কাছে এইসব বিষয় আর গোপন রাখা উচিত হবে না, তোকে বলে দেওয়া উচিত। ফাতেমা তার বাবার দিকে এক নজরে তাকিয়ে আছে। ফাতেমার বাবা ফাতেমার দিকে তাকিয়ে বলল, আজকে থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। আমার আব্বাজান আমাদের এলাকার মৌলবী ছিলেন এবং ওই এলাকার মসজিদে সে ইমামতি করতেন এবং নামাজ পড়াতেন। ওই মহল্লায় আমাদের বেশ নামডাক এবং সুনাম ছিল আমার আব্বাজানের জন্য। আমার আব্বাজান একদিন আসরের নামাজ পড়িয়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন। সবাই চলে যাবার পরে সে যখন মসজিদের গেটে লক করে বাহিরে বের হতে যাবে, ঠিক তখনই সে মসজিদের সিঁড়ির সামনে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটার মাথায় ওড়না দেওয়া এবং একটা সালোয়ার কামিজ পরা। দেখে ভদ্র ঘরের মেয়েই মনে হচ্ছে। সে মসজিদের ভেতর উঠতে যাচ্ছে। তখনই আমার বাবা মৌলবী সাহেব সে মেয়েটাকে জিজ্ঞেস করলেন, তুই কে রে মা? এই মসজিদে কি করছিস? মসজিদের ভেতরে যাচ্ছিস, কি সমস্যা আমাকে বল। তখন সেই মেয়েটা বলে উঠল, মৌলবী সাহেব, আমি মসজিদের ভেতরে যেতে চাই। তখন মৌলবী সাহেব তাকে থামিয়ে দিয়ে বললেন, না না, মসজিদের ভেতরে যাওয়া যাবে না। তখন সেই মেয়েটা বলল, কেন, মসজিদে কি কোনো মেয়ে মানুষ প্রবেশ নিষেধ আছে? এখানে না সবাই প্রবেশ করতে পারে? তখন মৌলবী সাহেব খুব নরম কণ্ঠে বললেন, না রে মা, কারোরই নিষেধ নেই, তবে একটু পরেই মাগরিবের আজান হবে, অনেক দল বেঁধে মুসল্লিরা আসবে নামাজ পড়ার জন্য, তখন তো তুই এখানে থাকতে পারবি না। তোর কি সমস্যা আমাকে বল, আমি সেটা সমাধান করে দিচ্ছি। কোনো সমস্যা রে মা? তখন সেই মেয়েটা বলল, হ্যাঁ, অনেক সমস্যা। আসলে সত্যি কথা বলতে হচ্ছে, আমি একজন হিন্দু মেয়ে, একটা বিপদে পড়ে আমি এখানে এসেছি এবং এই মসজিদে আশ্রয় নেবার জন্য এসেছি। তখন সেই মৌলবী সাহেব বললেন কি যে, আচ্ছা বুঝতে পেরেছি, তুই বিপদে পড়েছিস, কিন্তু এখানে তো থাকতে পারবি না মা। তখন সেই হিন্দু মেয়েটা আবার বলে উঠল, কেন, আপনাদের মসজিদে কি হিন্দুদের জায়গা হয় না? তারপর মৌলবী সাহেব বললেন, সেটা না মা,
এখানে কিছুক্ষণ পরপরই মুসল্লিরা নামাজ পড়তে আসে। আর এখানে তো থাকতেই পারবি না, তোর কি হয়েছে আমাকে একটু বল, খুলে বল, আমি যদি তোকে কোনো সাহায্য করতে পারি তাহলে তো ভালোই হবে। তখন সেই মেয়েটা বলল, আমি আমার বাসা থেকে পালিয়ে এসেছি, আমার বাসার মানুষজন আমাকে মেরে ফেলবে এবং আমি যে মহল্লায় থাকি সেই মহল্লার মানুষজনও আমাকে মেরে ফেলবে। আপনি যদি আমাকে একটু আশ্রয় দিতেন তাহলে অনেক উপকার হতো। আমি অনেক বিপদগ্রস্ত এবং অনেক বিপদে পড়েই আপনাদের এখানে এসেছি। তখন সেই মৌলবী বললেন, আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে আমার বাড়িতে চল, আমার বাড়িতে গিয়ে থাকবি। তখন সেই মেয়েটা বলল কি যে, আপনার বাড়িতে থাকলে সমস্যা হবে না, আমি একটা হিন্দু একা যুবতী মেয়ে, আমি যদি আপনার সাথে যাই তাহলে পাড়া প্রতিবেশী মহল্লার মানুষজন আপনাকে খারাপ কথা বলবে না? তখন সেই মৌলবী সাহেব বললেন, না না, এইসব বিষয়ে কিছু বলবে না, তুই চল, তুই আমার বাড়িতে মেয়ের মতো থাকবি, যতদিন ইচ্ছে ততদিন থাকবি, এরপর তুই তোর সমস্যা যদি ঠিক হয়ে যায় তারপর চলে যাস। তারপর মেয়েটা হাসি মুখে মৌলবী সাহেবের সাথে চলে গেলেন। মৌলবী সাহেব বাড়িতে নিয়ে আসলেন সেই মেয়েটাকে, বাড়িতে এনে তার স্ত্রী এবং তার একমাত্র মেয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং তাকে থাকার জন্য তার মেয়ের সাথে দেওয়া হলো। মৌলবী সাহেবের একটা ছেলে আছে, ছেলেটার নাম হামজা। সেই ছেলেটা যখন ঘরের ভিতর প্রবেশ করলো, এরকম একটা মেয়েকে দেখে সে ভীষণ রেগে গেল, কারণ মৌলবী সাহেবের বাড়িতে এরকম একজন হিন্দু মেয়ে এসে উঠেছে। এটা দেখার পরে মৌলবী সাহেবের ছেলে প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে যাবার পরে সে বললেন কি যে, এই মেয়েকে কোথা থেকে তুলে এনেছেন, হিন্দু একটা মেয়ে, এরকম থাকলে পাড়া প্রতিবেশী কী বলবে, সেটা বলেই সে ঘর থেকে বের হয়ে গেল। মেয়েটা কান্না করছিল, কারণ সে বিপদে পড়েই নেহাতি এখানে এসেছে, না হলে তো আসতো না। কিছুক্ষণ পরে দেখলো ওই মৌলবী সাহেবের স্ত্রী বাসার কাজ করছেন। সে দৌড়ে গিয়ে সেই বাসার কাজে তার সাথে সাহায্য করতে লাগলেন এবং বললেন, আমি আপনার সাথে সাহায্য করি। মৌলবী সাহেবের স্ত্রী বললেন কি যে, না না, সাহায্য করার দরকার নেই। কিন্তু সেই মেয়েটা বারবার করে তাকে সাহায্য করার চেষ্টা করছিল এবং একসাথে দুজনে কাজ করছিল। কিছুক্ষণ বাদে মানে সন্ধ্যার পরে সেই ছেলেটা মানে মৌলবী সাহেবের ছেলেটা আবার আসলেন। আসার পরে সে আবার বকাঝকা করতে শুরু করলেন এবং সেই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে এবং কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো সেটা বলো। মেয়েটা চুপচাপ বসে চোখের পানি ফেলছে। তখন মৌলবী সাহেব বাসায় ছিলেন না। মৌলবী সাহেবের যে মেয়ে আছে সেই মেয়ে বললেন কি যে, ভাইয়া তুই চুপ কর তো, তুই শুধু শুধু ওনাকে বকছিস কিসের জন্য? তখন সেই মেয়ে মুখ খুলল এবং বলল, দয়া করে আমাকে এরকম ভাবে বলবেন না, আমি খুব বিপদে পড়ে এসেছি। আসলে হয়েছে কি, আমি যেখানে থাকতাম সেখানে আমাদের পাশের বাসায় এক মুসলিম পরিবার থাকতো। সেই মুসলিম পরিবারের দেখা দেখি আমি কোরআন শরীফ তেলাওয়াত শুনি এবং কোরআন শরীফ তেলাওয়াত শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর আমি নামাজ পড়া শিখি এবং সব মিলিয়ে আমার মুসলিম ধর্ম অনেকটা ভালো লাগে, হিন্দু ধর্ম আমার কাছে ভালো লাগে না। আমি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে আসার জন্যই ঘর ছেড়েছি। আমার বাসার মানুষজন এটা জানার পর থেকেই আমার পেছনে লেগে আছে এবং আমাকে জোর করে নিয়ে যেতে চায়, কিন্তু আমি সেখানে যেতে চাই না। দয়া করে আপনারা আমাকে একটু আশ্রয় দিলে আমি হয়তো আমার পথে চলে যেতে পারবো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো। তারপর যখন মৌলবী সাহেব বাসায় আসলেন, সে এই কথা শোনার পরে বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এরকম একটি সৎ এবং নেক আশা পোষণ করেছ, সেহেতু আমি তোমাকে আমার বাসায় রাখবো এবং তুমি আজকে আমার মেয়ের মতো আমার এখানেই থাকবে। তারপর সেই মেয়েটার নাম দেওয়া হলো ফাতেমা। ফাতেমা নাম দেওয়ার পরে তাকে কালেমা পড়িয়ে মুসলিম করা হলো। ফাতেমা মেয়েটা দেখতে খুবই লক্ষ্মী এবং খুবই সুন্দরী ছিল। তার চেহারার দিকে যে কেউ তাকালে ক্রাশ খেয়ে যাবে এরকম একটা চেহারা। হামজাও তার ব্যতিক্রম হলো না। হামজা মাঝে মধ্যেই ফাতেমাকে কাজ করা অবস্থায় লুকিয়ে লুকিয়ে দেখত, তার কাছে ওকে ভালো লাগতো। এটা যেহেতু যুবতী ছিল এবং হামজাও যেহেতু যুবক ছিল, তাদের মনের মধ্যে এরকম অনুভূতি আসাটাই স্বাভাবিক। এরকমভাবে কিছুদিন চলতে লাগলো। তারপর হঠাৎ একদিন রাত্রেবেলা তাদের দরজায় জোরে জোরে টোকা পড়তে লাগলো। দরজা খুলে মৌলবী সাহেব দেখলেন 4-5 জন লম্বা দেখতে মানুষ তার দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং তারা দেখতে খুবই অদ্ভুত, কেমন যেন লাগলো মৌলবী সাহেবের কাছে। সেই লোকজনের মধ্যে থেকে একজন লোক জিজ্ঞেস করলেন, আপনাদের এখানে কি এরকম কোনো মেয়ে এসেছে যে মেয়েটা দেখতে এরকম এবং এখানে এসেছে কিনা সেটা বলেন। তারপর সেই মৌলবী সাহেব বললেন কি যে, না না, আমাদের বাড়িতে তো এরকম কোনো মেয়ে আসেনি। তারপর তারা ধাক্কা দিয়ে জোর করে ঘরের ভেতরে ঢুকে গেলেন। তারা সংখ্যায় 7-8 জন হবে, বেশ লম্বা এবং হাত পা বড় বড়।
দেখে এই অঞ্চলের মনে হচ্ছে না। তারা জোর জবস্তি করে ঘরের ভেতরে ঢুকে গেল। ঘরের ভেতরে এসে তারা খোঁজাখুঁজি করতে লাগলেন। তখন ফাতেমা তার বড় বোনের সাথে মানে মৌলভী সাহেবের মেয়ের সাথে তার রুমেই শুয়েছিল। ফাতেমার রুমে তারা প্রবেশ করলো এবং সেখানে গিয়ে মৌলভী সাহেবের মেয়েকে ছাড়া ফাতেমাকে দেখতে পেলেন না। তারা ঘর থেকে বেরিয়ে গেলেন এবং মৌলভী সাহেবকে বলে গেলেন, যদি আপনার বাড়িতে বা আশেপাশে এরকম দেখতে কোনো মেয়েকে দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, না হলে কিন্তু আপনার খবর আছে। এরকম হুমকি দিয়ে তারা বেরিয়ে গেলেন। তখন হামজা বাড়িতে ছিল না। হামজা বাড়িতে থাকলে হয়তো এখানে একটা কেলেঙ্কারি কাণ্ড বেঁধে যেত, কারণ হামজা ছিল একটু রাগান্বিত ধরনের। তারপর যখন মৌলভী সাহেব তার মেয়ের রুমে গেলেন, সেখানে গিয়ে সে দেখতে পেলেন ফাতেমা সেখানেই দাঁড়িয়ে আছে। তখন সে ফাতেমাকে জিজ্ঞেস করলেন, তুমি না ঘরে ছিলে না, ওরা খুঁজে গেল, তুমি কোথায় গিয়েছিলে মা? তখন ফাতেমা বলল, চাচা যান, আমি ওদের ভয়তে মসজিদের ভেতরে লুকিয়ে পড়েছিলাম, কারণ মসজিদ হচ্ছে সুরক্ষিত জায়গা, ওরা মসজিদে প্রবেশ করতে পারবে না, এজন্যই আমি মসজিদের ভেতরে লুকিয়ে পড়েছিলাম। তখন মৌলভী সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, ভালো করেছো, তবে ওরা তোমাকে নিয়ে যেতে চাই এজন্যই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সেই জন্য, তাই না? আমি কোনোভাবেই এটা হতে দিব না। তখন মৌলভী সাহেবের মাথায় আসলেন, মসজিদে তো এই রাত্রেবেলা তালা দেওয়া, মসজিদের ভেতরে ও কিভাবে গেল? এটা ভেবে মৌলভী সাহেব একটু চিন্তিত হয়ে পড়লেন। পরবর্তীতে ভাবলেন হয়তো মসজিদের আশেপাশেই ছিল, মসজিদের ভেতর প্রবেশ করেনি। মৌলভী সাহেব সরল সোজা মানুষ। তারপর ওই দিন হামজা এসে যখন এই বিষয়টা জানতে পারলো, সে চিৎকার চেঁচামেচি করতে লাগলো যে এত বড় সাহসকার যে আমার এলাকায় এসে আমার ঘরে এসে এরকম হুমকি থামকি দিয়ে যায়। হামজা ভীষণ রাগান্বিত ধরনের ছিল, যার কারণে সে এরকম একটু রাগ করলো। তারপর ফাতেমার কাছে জিজ্ঞেস করলো, তোমার কোনো সমস্যা হয়নি তো? যদি কেউ উত্ত্যক্ত করে তোমাকে এই অঞ্চলে তাহলে আমাকে বলবে। তখন ফাতেমা বলল, আমি তো এই ঘর থেকে বের হই না, আমি তো এখানেই থাকি, আমি বাইরে যাওয়ার সাহস হয় না, কারণ হচ্ছে বাইরের মানুষজন খুবই খারাপ। তারপর ওইখান থেকে হামজা চলে গেল। এরকম করে আরও বেশ কিছুদিন সময় কেটে গেল। ফাতেমাকে বাড়ির মানুষজন কেমন যেন অদ্ভুত চোখে দেখত। অদ্ভুত চোখে বলতে তার আচার আচরণ একটু ভিন্ন রকমের ছিল। যেমন সে মাঝে মধ্যেই ঘর থেকে উধাও হয়ে যেত, তাকে ঘরের মধ্যে খুঁজে পাওয়া যেত না। এক রুম থেকে আরেক রুমে যখন ফিরে যেতাম, দেখতাম কি যে মাত্র যে রুম থেকে বের হয়ে এসেছে সেই রুমেই ফাতেমা বসে আছে, অথচ একটু আগেই ফাতেমা এখানে ছিল না। তারপর যে কোনো কাজ ফাতেমা খুব দ্রুত গতির সাথে করে ফেলত। বাড়িতে যদি কোনো সমস্যা হতো, সেই সমস্যাটা ফাতেমা কীভাবে যেন মুহূর্তের মধ্যেই সমাধান করে ফেলত। এছাড়াও ফাতেমা বাড়িতে পা রাখার পর থেকেই বাড়ির পরিবেশটা অন্যরকম হয়ে গিয়েছে, একদম পাল্টে গিয়েছে। বাড়িতে একটা অন্যরকম শান্তি বিরাজ করছে। মৌলভী সাহেবের স্ত্রীর বাতের টান ছিল, সেই বাতের টানটাও কিছুদিন যাবৎ নেই। মানে এই ঘরে কেমন যেন একটা শান্তি বিরাজ করছে, কিন্তু সেই শান্তিটাও বেশি দিন থাকলো না। পাড়া প্রতিবেশী এবং আশেপাশের মানুষজন ফাতেমাকে নিয়ে নানান কটূক্তি কথাবার্তা বলতে লাগলো। কারণ হচ্ছে অপরিচিত একটা যুবতী মেয়েকে এনে, তাও আবার হিন্দু ঘরের মধ্যে রেখেছে, বাসায় যুবক ছেলে রেখেছে, নানান কথাবার্তা ছড়াতে লাগলো। এবং এটা শুনে মৌলভী সাহেব ভীষণ রাগ করলেন, বললেন, আমার বাসায় কাকে রাখবো না না রাখবো সেটা দিয়ে আপনাদের কি? মৌলভী সাহেব যেহেতু একজন ইমামতি করতেন এবং একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, সেহেতু মসজিদেও তাকে এসব প্রশ্নের সম্মুখীন হতে হলো। মৌলভী সাহেব সিদ্ধান্ত নিলেন যে তার ছেলের সঙ্গে এই ফাতেমার বিয়ে দিবেন, কারণ ফাতেমাও নিজেও যুবতী এবং সে একটা আশ্রয় পেয়ে যাবে। আর সে যেহেতু হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মতে এসেছে, সেহেতু এটা অনেক নেকের কাজ হবে। আর হামজাও ফাতেমাকে পছন্দ করত। আমি আগেই বলেছি যে ফাতেমা দেখতে অসম্ভব রকমের রূপবতী এবং যুবতী একটা মেয়ে ছিল, তাকে দেখে যে কেউ পছন্দ করে ফেলবে। এমনকি এলাকার ছেলেপেলেরাও নাকি তাকে দেখার জন্য হামজাদের বাড়িতে আসতো। এটা হামজা পরবর্তীতে তার বন্ধুদের কাছ থেকে শুনেছে। হামজা নিজেও ফাতেমাকে অনেকটা পছন্দ করত। তার বাবা যখন এলাকাবাসীর মুখ বন্ধ করার জন্য তার ছেলের সঙ্গে ফাতেমার বিয়ের সিদ্ধান্ত নেয়, তখন হামজা অনেকটা খুশি হয়ে যায় এবং ফাতেমাও আর কোনো আপত্তি জানায় না। সে বলে, চাচা যান, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আপনি আমার অন্নদাতা, আমার আশ্রয়দাতা, আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই করব। আপনি যদি আমাকে বিষপান করতে বলেন তাহলে আমি বিষপান করব। তখন মৌলভী সাহেব বললেন, না না মা, তোর এসব কিছু করতে হবে না, তুই আমার ছেলেকে বিয়ে কর, সেটাই অনেক। তারপর ওই দিন হামজা এবং ফাতেমার বিয়ে দেওয়া হলো এবং ফাতেমার সমস্ত জিনিসপত্র হামজার রুমে পাঠানো হলো। এরকম বেশ কিছুদিন চলতে লাগলো, কিন্তু তারপরেও পাড়া প্রতিবেশীর কানাঘোষা চলতে লাগলো যে হিন্দু একটা অপরিচিত মেয়েকে জায়গা দিয়েছে, আবার ছেলের সঙ্গে বিয়েও দিয়েছে। বিষয়টা
মৌলভী সাহেবের কানে আসতো, কিন্তু মৌলভী সাহেব কিছু বলতেন না। মসজিদেও কানাঘুষা চলতো। এলাকাবাসী তাদেরকে কেমন যেন একটা চোখে দেখত। তখন হামজার বাবা মানে মৌলভী সাহেব বললেন কি যে, হামজা বাবা, তুই শহরে চলে যা, তোর একটা চাকরির কথা হয়েছিল না, দেখ তুই ওই চাকরিটা কোনোভাবে জোগাড় করতে পারিস কিনা। ওই চাকরিটা নিয়ে তুই ওই এলাকায় চলে যা, ওইখানে নতুন জায়গা, আর ওইখানে আমার এক বন্ধুর বাড়ি আছে, সেখানে গিয়ে থাকবি, কোনো সমস্যা হবে না। তারপর হামজা সেই চাকরির খোঁজ করলেন এবং চাকরিটা সে পেয়েও গেল। তারপর হামজা তার স্ত্রী ফাতেমাকে নিয়ে সেই শহরে চলে গেল এবং শহরে গিয়ে সেই বাসায় থাকতে লাগলেন। তাদের নতুন সংসার, নতুন পরিবার, সব মিলিয়ে খুব সুখে শান্তিতেই তাদের দিন কাটছিল। তারপর হঠাৎ একদিন ফাতেমা তার স্বামীকে জানালেন যে সে প্রেগনেন্ট এবং সে মা হতে চলেছে। এই কথা শোনার পরে ফাতেমা এবং হামজা দুজনেই অনেক খুশি ছিলেন এবং তারা এত বেশি খুশি হয়তো তাদের জীবনে হয়নি। এই কথা শোনার পরে হামজা ফাতেমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো এবং তারা অনেক খুশি ছিল। এরকম করে দিন কেটে যেতে লাগলো। ফাতেমা এবং হামজার সংসার বেশ ভালোই কাটছিল। কিছুদিন পরে ফাতেমার সন্তান ভূমিষ্ঠ হলো পৃথিবীতে। সন্তানটা দেখতে ছিল একদম ফুটফুটে পরীর মতো সুন্দর। এত সুন্দর ফুটফুটে মেয়ে যে হামজার হবে, হামজা কখনোই বিশ্বাস করেনি, আর হবেই বা না কেন। ফাতেমা নিজেই এত বেশি সুন্দরী, তার মেয়ে তো সুন্দরী হবেই। হামজা দিনরাত অফিসে না গিয়ে তার মেয়েকে নিয়েই পড়ে থাকতো, বলতো অফিসে আমি যাব না, আমার মেয়েকে নিয়ে আমি পড়ে থাকবো। এই কথা ফাতেমা তাকে অনেকবার বলেছে, আহা তুমি অফিসে যাও না, তুমি তো রাত্রেবেলা আসবেই, আসলে তো দেখতে পাবেই। এরকম করে তাদের সংসার খুব সুখের শান্তিতে এবং আনন্দের সাথেই কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই একদিন তাদের জীবনে নেমে আসে এক করুণ দুর্দশা এবং এমনটা হামজার সাথে ঘটে যাবে হামজা কখনোই কল্পনা করেনি। ঘটনাটা হয়েছিল ওই এলাকার মসজিদে। হামজাদের বাড়িটা একদম মসজিদের সাথেই ছিল। মসজিদ তাদের বাড়ি থেকে এক বিল্ডিং পরেই। সেহেতু ওই মসজিদে এক পীর এবং তার দল নিয়ে চিল্লাই এসেছিল। পীরটা যখন ওই এলাকায় আসার পরেই সে একটু অদ্ভুত জিনিস লক্ষ্য করে এবং সে টের পায় যে তার আশেপাশে কোনো জিন রয়েছে। পীর সাহেব এতটা ক্ষমতাধর ছিলেন যে তার আশেপাশে যদি কোনো জিন জাতি থাকে তাহলে সে সেটাকে অনুভব করতে পারে। পীর সাহেব ওইখানে আসার পর থেকেই কেমন যেন তার অনুভব হতে লাগলো তার আশেপাশে কিংবা এই মহল্লায় কোনো জিনের বসবাস রয়েছে এবং সেই জিনটা তার খুব নিকটেই রয়েছে। এই কথা মৌলভী সাহেব তার সাঙ্গপাঙ্গদের বলতে লাগলেন, মানে সেই পীর সাহেব তার সাঙ্গপাঙ্গদের বলতে লাগলেন, কিন্তু কোনোভাবেই তারা বের করতে পারছিল না। 2 দিন কেটে গেল এবং 2 দিনের মধ্যে সে বারবার সেই জিনের গন্ধ পাচ্ছিল। মৌলভী সাহেবের সাথেও 2টা জিন ছিল, তখন সেই জিন দুটো সাথে ছিল না, সেজন্য সে খুব সহজেই বের করতে পারছিল না। তারপর তারা মহল্লার সবাইকে বলতে লাগলেন যে আপনাদের এলাকায় কোনো একটা জিনজাদি লুকিয়ে মেয়ের বেশ ধরে বসবাস করছে বেশ কিছুদিন যাবৎ। আমাদের পীর সাহেব এটা খুঁজে বের করেছে। হতে পারে যে এই মহিলা জিনজাদিটা আপনাদেরকে ক্ষতি করতে পারে, আপনাদের অনেক বেশি ক্ষতি করে ফেলতে পারে। দেখা যেতে পারে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে পারে, নানান ধরনের ক্ষতি হতে পারে। পীর সাহেব এই কথা সবাইকে জানিয়ে দিলেন। মহল্লার সবাই আতঙ্কিত হয়ে গেল যে তাদের মহল্লায় কোনো একটা জিন বা পরী মেয়ের বেশ ধরে এখানে রয়েছে। এটা তো খুবই আতঙ্কের বিষয়। সাথে সাথেই আশপাশের সমস্ত এলাকায় এই কথা ছড়িয়ে গেল। এই কথা হামজা নিজেও শুনতে পেল। অফিস থেকে ফেরার পথে এক লোকের কাছে সে শুনতে পেল। সে যখন বাড়িতে ফেরার পরে সে তার স্ত্রী ফাতেমার সঙ্গে গল্প করতে লাগলো। বলল, হ্যাঁ গো, শুনছো? মানুষ বলা বলি করছে যে আমাদের এলাকায় কোন একটা জিনজাতি নাকি মেয়ের বেশ ধরে বসবাস করছে। এটা নাকি এক পীর সাহেব দেখেছে এবং সে নাকি এটা অনুভব করতে পারে। এটা বলেছে কি জানি এই মহিলা নাকি নিয়ে যায় বাচ্চাদের। আমাদের বাচ্চাকে কিন্তু সামনে রেখো, ঠিক আছে? এই কথা বলে সে খেয়ে দিয়ে ফাতেমার সাথে ঘুমাতে গেল। কিন্তু ফাতেমার সারা রাত ভরে ঘুম হলো না, এটা ভেবে যে আশেপাশে জিনজাতি রয়েছে। পরের দিন ছিল শুক্রবার। হামজা অফিস বন্ধ। হামজা আজকে অফিসে যায়নি। হামজা 11টা বাজে ঘুম থেকে উঠল দরজায় ঠক ঠক শব্দ শুনে। তারপর সে যখন দরজা খুলল সে দেখল তাদের মহল্লায় যে নতুন পীর সাহেব এসেছে সেই পীর সাহেব এবং আরও কিছু লোক তার দরজায় কড়া নাড়ছে এবং তাকে ডাক দিল। বলল কি যে, আপনার নাম কি হামজা? হামজা তখন বললেন কি যে, হ্যাঁ মৌলভী সাহেব, আপনার সঙ্গে সেদিনকে মসজিদে সাক্ষাৎ হয়েছিল, আপনাকে তো আমি চিনি। তখন সেই পীর সাহেব বললেন কি যে, হ্যাঁ, কিন্তু আমি সন্দেহ করছি যে আপনার বাসায় কোনো জিনজাদি লুকিয়ে আছে এবং সে আপনাদের বাড়িতেই থাকে।
তখন আমি বললাম কি যে কই না তো, আমাদের বাড়িতে এখানে তো কোনো জিনজাদি নেই, এখানে আমি, আমার স্ত্রী আর আমার ছোট্ট সন্তান, আমরা তিনজনেই থাকি, এখানে তো ওরকম কোনো সমস্যা থাকার কথা না। তখন সেই পীর সাহেব বললেন কি যে না না, আমি অনুভব করতে পারছি তোমাদের বাড়ির আশেপাশেই কোনো একটা জায়গায় এই জিনজাদিটা রয়েছে, আমাকে তোমার ঘর দেখতে হবে। তখন হামজা বললেন কি যে হ্যাঁ আসেন, সমস্যা নেই, তবে এখানে আমি, আমার স্ত্রী এবং আমরাই থাকি, আপনি এসে দেখতে পারেন। তারপর সে ফাতেমাকে বলল কি যে ফাতেমা তুমি ভেতরে যাও। ফাতেমা ভেতরে চলে গেল এবং পীর সাহেব ঘরের ভেতর প্রবেশ করলেন তার 4-5 জন সঙ্গবাঙ্গ নিয়ে। ঘরের ভেতরে আসার পরে পীর সাহেবের ঘ্রাণ সেই ফাতেমার রুমের দিকেই যাচ্ছিল। তখন সে বলল কি যে এই রুমে কে থাকে? তখন হামজা বলল কি যে এই রুমে আমার স্ত্রী ফাতেমা থাকে। পীর সাহেব বললেন কি যে আমরা কি এই ঘরের ভিতর যেতে পারি? এই ঘরের ভিতরে জিন আছে এবং এই ঘরের ভিতরেই লুকিয়ে আছে। তারপর হামজা বলল কি যে এটা অসম্ভব ব্যাপার, এখানে আমি, আমার বউ আর আমার ছোট সন্তান থাকি, এখানে তো জিন থাকার কোনো কথাই আসে না। হামজার কপাল বেয়ে টপটপ করে পানি পড়ছিল। তখন পীর সাহেব বললেন কি যে না না, এখানেই আছে। তখন সে ভেতরে প্রবেশ করলো। ভেতরে গিয়ে সে ফাতেমাকে দেখতে পেল না, কারণ ফাতেমা তো তার সামনেই ঘরের ভেতরে প্রবেশ করেছে। তার শিশুটি খাটের উপর হাত পা মেরে চিল্লাচিল্লি করছে, কিন্তু ঘরের ভিতরে কোথাও ফাতেমাকে দেখা গেল না। ফাতেমা তো তার চোখের সামনেই ঘরের ভিতরে প্রবেশ করলো, তাহলে সে কোথায় গেল? ফাতেমা কি আশেপাশে? মানে হামজার মাথায় কিছুই ঢুকছে না। পীর সাহেব তখন হামজাকে বললেন, দেখো হামজা, তুমি কিছু মনে করো না, তবে এটা সত্য, আমার বলতে কষ্ট হলেও তোমার স্ত্রী আসলে একজন জিনজাদি। সে এতদিন একজন মানুষের বেশে, একটা মেয়ের বেশে তোমার সঙ্গে এখানে থাকছে। তখন হামজা বলল কি যে না না পীর সাহেব, আপনার নিশ্চয়ই কোথায় ভুল হচ্ছে, কারণ হচ্ছে আমি আমার স্ত্রীর সঙ্গে প্রায় 4 বছর যাবৎ আছি, তাকে আমি 4 বছর যাবৎ চিনি, সে কখনোই কোনো জিন হতে পারে না। আর আমি তো তাকে চিনি, তাই না? আমি তার সাথে থাকছি একদম মানুষের মতোই, সে একটা জিন কিভাবে হবে? তখন পীর সাহেব বললেন, হামজা তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তখন হামজা দেখলো দেয়ালের সাথে লেগে একটা অদ্ভুত ছায়া আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এবং সেই ছায়াটা আস্তে আস্তে ফাতেমা হয়ে গেল। হামজার এটা দেখে তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হামজার পৃথিবী যেন কিছুক্ষণের মধ্যেই উলট পালট হয়ে গেল। হামজা তখন বলল, এটা কখনোই সম্ভব না, এটা হতে পারে না, আমার সাথে ধোঁকা হয়েছে। তখন ফাতেমা মাথায় নিচু করে দাঁড়িয়ে আছে। পীর সাহেব তখন ফাতেমাকে জিজ্ঞেস করলেন, তুই এখানে কেন এসেছিস এবং এর সাথে কেন এখানে আছিস? এখানে কিসের জন্য আছিস? একটা মানুষের বেশে তুই একটা জিনজাদি, তুই এখানে কি করছিস? ফাতেমা তখন চিৎকার করে বলল, হ্যাঁ আমি একটা জিনজাদি, কিন্তু আমি ওর সাথেই থাকবো, আমি ওকে ভালোবাসি, আমি ওকে পছন্দ করি এবং আমি ওর সাথেই সেফ অনুভব করি, আমি অন্য কোথাও যাব না। তখন সেই মাওলানা সাহেব একটা পানি পড়া তার গায়ে ছিটিয়ে দিলেন এবং বললেন, সত্যি কথা বল, না হলে কিন্তু তোর খবর আছে। ফাতেমা চিৎকার করতে লাগলেন এবং বললেন, আমি সমস্ত সত্যি কথা বলছি, দয়া করে আমাকে কষ্ট দেবেন না। তারপর ফাতেমা বলল, আসলে আমি একটা হিন্দু জিন গোষ্ঠী থেকে এসেছি, আমি সেখানে থাকতাম এবং ছোটবেলা থেকেই আমরা সবাই হিন্দু এবং একটা হিন্দু জিন গোষ্ঠীর সাথে আমার বড় হওয়া। আজকে থেকে 4 বছর আগে আমাদের পাশের বাসায় একটা মুসলিম ছেলে আসে, মুসলিম জিন ছেলে। সেই মুসলিম জিন ছেলেটা আমাদের পাশের বাসায় তার বন্ধুর সাথে বেড়াতে এসেছিল কিছুদিনের জন্য। তারপর সে যখন ওইখানে আসে, সে প্রতিদিন সকালবেলা উঠে নামাজ পড়তো এবং কি যেন একটা তিলাওয়াত করত। আমার শুনতে বেশ ভালোই লাগতো। সকালবেলা এটা শুনি আমার ঘুম ভাঙতো এবং আমার কাছে অনেক মধুর লাগতো এই বিষয়টা। এই বিষয়টা যখন আমার কানে প্রত্যেকদিন আসতো, আমার কেমন যেন এই বিষয়টার প্রতি ভালো লাগা শুরু হলো। তারপর আমি পাশের বাড়িতে গিয়ে ওইখানে জিজ্ঞেস করলাম যেটা কি জিনিস। তখন তারা বলল কি যে এটা কোরআন তিলাওয়াত, এবং আমি তখন কোরআন তিলাওয়াতের প্রতি আসক্ত হয়ে গেলাম। আমার কাছে কেন যেন এই বিষয়টা ভালো লাগতে শুরু করলো। তারপর আমি সেই ছেলেটাকে দেখতে পেলাম। সেই ছেলেটাকে প্রথম দেখেই আমি তার প্রেমে পড়ে গেলাম। সেও একজন মুসলিম জিন ছিল আর আমি একজন হিন্দু জিন মেয়ে ছিলাম। সেহেতু আমাদের সম্পর্ক হয়তো প্র্যাকটিক্যালি সম্ভব ছিল না, কারণ আমাদের একটা গোষ্ঠী আছে, এই গোষ্ঠী এই বিষয়টা মেনে নেবে না। কিন্তু তাকে দেখে আমার ভীষণ পছন্দ হয়। আমি আস্তে আস্তে তাকে অনুকরণ করতে থাকি। সে যে কোরআন শরীফ তিলাওয়াত করত, সেই বিষয়টা আমার মাথার ভিতরে গেঁথে যায় এবং তাকে নামাজ পড়া অবস্থায় দেখা, তার চালচলন, সমস্ত কিছু দেখে আমার কেন যেন ভালো লাগতে শুরু করে এবং আমি মনে মনে সিদ্ধান্ত নেই যে আমি তাকে আমার ভালোবাসার কথা জানাবো এবং আমি মুসলিম ধর্ম গ্রহণ করব।
কিছুদিন পরে আমি জানতে পারি সেই ছেলেটা ওইখান থেকে চলে গিয়েছে এবং সে আলাদা একটা জিন গোষ্ঠী থেকে বিলং করত, যার কারণে আমি তার ঠিকানা খুঁজে বের করলেও সেখানে যেতে পারতাম না। কারণ হচ্ছে সেখানে যাওয়া নিষেধ আছে। তারা যদি জানতে পারে আমি একজন হিন্দু জিন জাতি, তাহলে আমাকে তারা ক্ষতি সাধন করতে পারে অথবা মেরে ফেলতে পারে। হিন্দুদের অঞ্চলে যেমন মুসলিমদের আসা নিষেধ আছে, তেমন মুসলিমদের হিন্দুদের ওইখানে যাওয়া নিষেধ, মানে এরকম একটা বিষয় চলে। আর আমাদের অঞ্চলের মানুষজন তো মানে জিনরা কখনই তো সেখানে যেতে দিবে না, যার কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি এখান থেকে পালাবো। কারণ আমার এই ধর্ম এবং এখানকার রীতিনীতি পছন্দ ছিল না। আমি যেহেতু ওই মুসলিম জিন ছেলেটিকে ভালোবাসতাম এবং তার সমস্ত জিনিস দেখে আমার কিছু খুব ভালো লেগেছে, আমার মনে হচ্ছিল যে আমি মুসলিম ধর্ম গ্রহণ করব। আমি সিদ্ধান্ত নিই যে আমি পালাবো। ওই দিন রাত্রেবেলা আমি বাসা থেকে পালিয়ে যাই। আমাদের গোষ্ঠীর যে সর্দার আছে সেই সর্দার আবার টের পেয়ে যায় যে আমি এখান থেকে পালিয়েছি এবং পালিয়ে একটা হিন্দু জিন যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর কাছে যাব, সেটা সে জেনে ফেলে কিভাবে যেন, এটা টের পেয়ে যায়। আমাদের আশেপাশে জিনেদের পাহারা থাকে। তারপর যখন সেটা টের পেয়ে যায়, তারা আমার পরিবারের কাছে যায়। পরিবারের কাছে গিয়ে আমার পিছু নেয় আমি কোন দিকে গিয়েছি। তারপর আমি যখন আসছিলাম তখনই হঠাৎ করে দেখলাম মৌলভী সাহেব মসজিদ থেকে বের হচ্ছেন, মানে হচ্ছেন হামজার বাবা মসজিদ থেকে বের হচ্ছে। আমি সাথে সাথে সেখানে যাই। আমি শুনেছিলাম যে মুসলিম ধর্মে মসজিদের ভিতরে নাকি খারাপ জিনরা প্রবেশ করতে পারে না। যেহেতু আমার মনে কোনো খারাপ কোনো উদ্দেশ্য ছিল না এবং আমি মুসলিম ধর্ম গ্রহণ করতে চাই, যার কারণে আমি মসজিদে আশ্রয় নেওয়ার জন্য ওইখানে দাঁড়াই। তখন আমার সেই মৌলবীর সামনাসামনি পেয়ে যায়। মৌলবী নিহাতি ভালো লোক ছিল, সে আমাকে তার বাড়িতে আশ্রয় দেয়। আমি তাকে কিঞ্চিৎ মিথ্যা কথা বলেছিলাম যে আমি একজন মানুষ, এটা আমি আমার নিজের সেফটির জন্যই বলেছিলাম। তারপর আমি তাদের বাড়িতে থাকতে থাকি। তারপর হঠাৎ করেই মৌলভী সাহেব তার ছেলের সঙ্গে আমার বিয়ের সিদ্ধান্ত নেয়। আমি দেখি যে আমার যেহেতু ওই জিন ছেলেটার সাথে বিয়ে হওয়া কখনই সম্ভব না, কারণ ওইখানে গেলে ওই জিন ছেলেটা আমাকে কোনোভাবেই মেনে নেবে না। কিন্তু আমি যদি হামজার সাথে থাকি তাহলে হয়তো আমি আজীবন হামজার সাথেই থাকতে পারবো এবং এখানেই ওর সাথে থাকতে পারবো এবং একটা নিরাপদ জায়গা পাবো। আমি যদি হামজার সাথে থাকি তাহলে সেফটি পাবো। সেটাই পেয়েছি, কারণ হামজা একজন নেক এবং সৎ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আমি ওর মাঝে সেই জিন ছেলেটার ছায়া দেখতে পাই। হামজা যেমন প্রত্যেকদিন সকালবেলা উঠে কোরআন শরীফ তিলাওয়াত করে, আমার মনে হয় যে আমি আমার স্বপ্নের মানুষটাকে পেয়েছি, সেটা জিন হোক বা যাই হোক, ওর সাথে থাকতে আমার ভালো লাগে। কিন্তু পীর সাহেব, আপনি বিশ্বাস করেন আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি, কারণ খারাপ উদ্দেশ্য নিয়ে যদি আমি এখানে আসতাম তাহলে হয়তো ক্ষতি করতে পারতাম, অনেক কিছুই করতে পারতাম। আমি মিথ্যা কথা বলার মধ্যে শুধু এতটুকুই বলেছি যে আমি একজন মানুষ, কিন্তু আমার উদ্দেশ্য সব কিছুই তো সৎ, তাই না? আপনিই বলেন। আমি হামজার সাথে থাকলে ওরা আমার কিছু করতে পারে না, ওরা আমার কোনো ক্ষতিও করতে পারে না। আমি এখানে অনেক নিরাপদ অবস্থায় আছি এবং খুব সুখী আছি। দয়া করে আপনি আমার সুখের সংসারটা উজাড় করবেন না। এই কথা শোনার পরে হামজা বলে কি যে তুই এখনই এখান থেকে বের হয়ে যাবি, তুই আমার সঙ্গে ধোঁকাধাড়ি করেছিস, ধোঁকার কোনো স্থান আমার কাছে নেই। হামজা অনেক কষ্ট পেয়েছে। তখন সেই পীর সাহেব বললেন কি যে তুই এই বাচ্চাটাকে কোথা থেকে নিয়ে এসেছিস, এই বাচ্চাটা কার সেটা বল দ্রুত। তখন সে বলল কি যে এটা আমি আপনাদেরকে বলতে পারবো না। তখন সেই পীর সাহেব বললেন কি যে তুই মানুষের দুনিয়াতে থাকতে পারবি না, কারণ হচ্ছে এটা প্রকৃতির বহির্ভূত, মানুষের দুনিয়াতে তোর থাকা চলবে না, তুই আমার সঙ্গে চল, তোকে আমি একটা মুসলিম পরিবারে দিয়ে আসবো এবং সেখানে তুই চাইলে তোর মন মতো পুরুষকে বিয়ে করতে পারবি, মুসলিম জিনকে বিয়ে করতে পারবি, কিন্তু তুই এখানে মানুষের মধ্যে থাকতে পারবি না। তখন সেই জিন মেয়েটা বলল কি যে না না, এটা আপনি করবেন না, দয়া করে আমার সংসার উজাড় করবেন না, আমি ওর সাথে ভালো আছি, সুখে আছি, আমাকে এখানে থাকতে দিন। পীর সাহেব তখন বললেন কি যে এটা কখনোই সম্ভব না, তুই মানুষের মধ্যে থাকতে পারবি না। তখন হামজা গভীর শোকে অবস্থায় আছে, কারণ সে যে বলবে যে ওকে এখানে রাখুন, ও এখানে থাকুক। হামজা নিজেই শখ আছে, কারণ হচ্ছে সে ধোঁকাধারী হয়েছে তার সাথে, সে এইসব বিষয় নিয়ে খুবই আপসেট। সে চুপচাপ বসে আছে, সে কোনো কথা বলছে না। ফাতেমা তখন বলল, মানে সে জিন মেয়েটা যার নাম ফাতেমা রেখেছিল, সে মেয়েটা বলল তুমি কিছু বলো, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু হামজা কোনো কথা বলছিল না। তখন পীর সাহেব বললেন কি যে দ্রুত বল, তুই এই মেয়েকে কোত্থেকে নিয়ে আসছিস? মানুষ এবং জিনের মিলন তো সম্ভব নয়, নিশ্চয়ই ওর মিলনের ফলে তোর সন্তান হয়নি, তুই এই সন্তানটা কোত্থেকে নিয়ে এসেছিস, দ্রুত বল। তখন সেই জিনজাতি বলল কি যে আমি এটা বলতে পারবো না, আপনি আমাকে নিয়ে যান, কিন্তু আমি এটা কখনোই বলতে পারবো না, তবে আমি ফিরে আসবো একদিন ঠিকই, ফিরে এসে
আমি সমস্ত কিছু ঠিক করে দিব এবং আমি নিশ্চয়ই একদিন ফিরে আসব। তারপর সেই পীর সাহেব বললেন কি যে এত কথা না বলে আমার সাথে দ্রুত চল। হামজা সেখানে থ মেরে বসে আছে। পীর সাহেব সে জিনজাতিটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে হামজা মেয়েটাকে দেখে ঘৃণা হচ্ছিল, কারণ এই মেয়েটা তার রক্তের মেয়ে নয়। এটা যখন সে জানতে পারলো, সেটা জানার পরে মেয়েটার প্রতি কেমন যেন তার ঘৃণা জন্মে গেল এবং তারপর তাদের দুজনের প্রতি, ফাতেমার প্রতি এবং এই মেয়েটার প্রতি। মেয়েটা দেখতে অনেক ফুটফুটে সুন্দর ছিল। হামজার একটু মায়াও হচ্ছিল, আবার কষ্টও লাগছিল মেয়েটার জন্য, আবার ঘৃণাও হচ্ছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে তার বাবা মৌলভী সাহেবকে ডাক দিলেন এবং বললেন, বাবা এরকম ঘটনা হয়েছে এবং ফাতেমা আসলে কোনো মানুষ ছিল না, সে আসলে একটা জিন জাতি ছিল এবং তুমি আমাকে কার সাথে বিয়ে দিয়েছো বলো তো? তখন মৌলভী সাহেব বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তুই ওকে নিয়ে বাড়িতে চলে আয়। তারপর হামজা মেয়েটাকে কোলে নিয়ে বাড়িতে চলে আসলো। হামজা যখনই মেয়েটার দিকে তাকাতো, তার কেমন যেন সেই ধোকার কথা মনে চলে আসতো। কিন্তু মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল এবং খুবই মায়াবতী ছিল। তার চেহারার দিকে তাকিয়ে হামজা আর রাগ করে থাকতে পারলো না। সে সিদ্ধান্ত নিল যে সে মেয়েটাকে পালবে, নিজের মেয়ের মতো হয়তো সে দেখতে পারবে না। এরকম করে কিছু বছর কেটে গেল। মাঝখানে হামজার মা এবং বাবা দুজনেই মারা গেলেন। তখন হামজার যে মেয়ে ছিল, সেই মেয়েটার নাম রাখা হয়েছিল তার মায়ের নামেই, ফাতেমা নামে। সেই ফাতেমাকে হামজা বড় করতে লাগলেন আদরের যত্নে। ফাতেমার বয়স যখন 8 বছর, তখন তার দাদা এবং দাদি দুজনেই মারা গেল। তারপর ফাতেমাকে নিয়ে হামজা চলে আসলো শহরে এবং এখন সে শহরেই থাকে। তুমি কি জানো সেই মেয়েটাকে আর সেই বাবাটাকে? সেই মেয়েটা হচ্ছে তুমি ফাতেমা, আর সেই বাবাটা হচ্ছে আমি, হামজা, আমির হামজা। এই কথা শোনার পরে ফাতেমার চোখ দিয়ে টলটল করে পানি পড়তে লাগলো এবং বলল, বাবা তুমি আমাকে লালন পালন করার জন্য তোমার সমস্ত জীবন ত্যাগ করেছো। তুমি পুনরায় বিয়ে করনি। তুমি তো চাইলে আবার বিয়ে করতে পারতে, তাহলে কেন বিয়ে করনি? আমি যে কেন বিয়ে করিনি সেটা আমি জানি না, তবে তোর চেহারার দিকে, তোর চোখের দিকে তাকালে আমার আর বিয়ে করার ইচ্ছা জাগে না। তোকে নিয়েই আমি আমার সংসার পেতেছি। তুই আমার একমাত্র সন্তান এবং আমার কলিজার টুকরা। আমি তোকে দেখেই আমার সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তারপর ফাতেমা শক্ত করে তার বাবাকে জড়িয়ে ধরলো এবং কান্না করতে লাগলো যে, বাবা তুমি পৃথিবীর সেরা বাবা। কিন্তু ফাতেমা তার পরিচয় এখন পর্যন্ত পেল না। তার মাকে, তার মা তো ওই জিন জাতিটা কখনোই না। কারণ হচ্ছে যদি ওই জিন জাতিটা তার মা হতো, তাহলে নিশ্চয়ই সে বলে যেত। সে বলেছিল যে সে এখানে আসবে এবং এসে সমস্ত কিছু বলবে যে ফাতেমার আসল পরিচয় কি। ফাতেমা এই কথা তার বাবাকে বলতে লাগলো যে সেই জিন জাতিটা কি আসবে কোনোদিন? বাবা তুমি সেই পীর সাহেবের সাথে কথা বলো, যে পীর সাহেব ওই জিন জাতিটাকে এইখান থেকে নিয়ে গিয়েছে। আমি তার সাথে কথা বলতে চাই। আমার আসল মাকে আমি তাকে দেখতে চাই, আমার আসল মার সঙ্গে পরিচয় হতে চাই, কারণ আমার এই বিষয়গুলোর ভালো লাগছে না। আমি আমার মাকে দেখতে চাই। তখন হামজা বলল কি যে, আচ্ছা ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমি দেখি সেই হুজুরকে খুঁজে বের করা যায় কিনা। মাঝখানে প্রায় 1 বছরের বেশি সময় কেটে যায়। ফাতেমা এবং তার বাবা সেই পীর সাহেবকে খুঁজতে থাকেন। পীর সাহেব যেহেতু এখানে চিল্লাই এসেছিলেন, সেহেতু তার ঠিকানা বের করা খুবই কষ্টসাধ্য। অনেক বছর পরে, মানে হচ্ছে প্রায় 14 মাস পরে, সেই পীর সাহেবের খোঁজ হামজা পেলেন এবং বললেন কি যে, আমি সেই পীর সাহেবের খোঁজ পেয়েছি, চল মা আমরা সেখানে পীর সাহেবের সঙ্গে দেখা করতে চাই। ফাতেমা খানিকটা খুশি ছিল, কারণ সে এবার নিশ্চয়ই তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে। ফাতেমা তখন তার বাবার সঙ্গে চলে গেল সেই পীর সাহেবের ঠিকানায়। পীর সাহেবের ঠিকানায় ছিল তাদের বাড়ি থেকে অন্য একটা শহরে, অনেক দূরে, প্রায় 8-9 ঘন্টা যেতে সময় লাগে। ফাতেমা এবং তার বাবা বাসে উঠে সেই পীর সাহেবের কাছে দেখা করার জন্য চলে গেলেন। সে যখন দরজায় টোকা দিলেন, টোকা দেওয়ার পরে ঘর থেকে বৃদ্ধ মতো একজন লোক দরজা খুলে দিলেন এবং সেই বৃদ্ধকে দেখে হামজা চিনতে পারলেন এবং হামজাকেও সেই বৃদ্ধ লোকটা চিনতে পারল। বলল কি যে, আসো হামজা, তুমি এত বছর পরে কি মনে করে? তখন সেই পীর সাহেব বললেন কি যে, আমি আপনাকে প্রায় বিগত 1.5 বছর যাবৎ খুঁজছি, অবশেষে আপনাকে পেয়েছি। তারপর সাথে সেই মেয়েটাকে দেখে বুঝতে পারলো যে এটা সেই ছোট্ট মেয়েটা। তারপর সেই পীর সাহেব বললেন কি যে, এটা কি তোমার সেই ছোট্ট মেয়েটা? তখন হামজা জানালো, হ্যাঁ পীর সাহেব, এটা সেই ছোট্ট মেয়েটা, এখন অনেক বড় হয়েছে, কিন্তু ও তার মায়ের পরিচয় জানতে চায়। সেই জন্য আপনার কাছে আসা এবং আপনাকে এতটা বিরক্ত করা, এত বছর ধরে আপনার ঠিকানা বের করা। ওর মা কে সেটা ও জানতে চায়। একমাত্র আপনিই পারেন
সেই জিন জাদুটাকে হাজির করতে, কারণ আপনি যেহেতু নিয়ে গিয়েছিলেন আপনিই পারবেন সেই জিন জাদুটাকে এখানে হাজির করতে এবং তার মুখ থেকে ওর মায়ের আসল সত্য এবং ওর আসল পরিচয় বের করতে। তারপর সেই পীর সাহেব বললেন, হ্যাঁ তোমরা একটু বসো, চা নাস্তা খাও, আমি একটু আসছি ভেতর থেকে। তারপর পীর সাহেব ভেতর থেকে কিছু একটা নিয়ে আসলেন এবং আমাদের সামনে বসলেন। বসার পরে সে কিছু একটা দোয়া পড়তে লাগলেন এবং খানিকক্ষণের মধ্যেই রুমটা অন্ধকার হয়ে গেল এবং অন্ধকারের মধ্যেই সেই আলো এবং ছায়াটা দেয়াল ঘেঁষে একটা কালো ছায়া এসে উপস্থিত হলো। এই কালো ছায়াটাকে হামজা কখনোই ভুলতে পারবে না, কারণ সেদিন দেখেছিল এই কালো ছায়াটাকে। আস্তে আস্তে সেটা একটা মানুষে পরিণত হয়ে গেল। সে এত বছর পরে ফাতেমাকে তার সামনে দেখতে পেয়ে তার মনের মধ্যে একটা সহানুভূতি এবং ঘৃণা দুটোই জন্ম নিল। কিন্তু সে কোনটা বের করবে, সহানুভূতি ভালোবাসা নাকি ঘৃণা? তার মনের মধ্যে ফাতেমার জন্য এখনও ভালোবাসা জমে আছে, কারণ ফাতেমাকে সে প্রচণ্ড পরিমাণ ভালোবাসত। ফাতেমাকে তার সামনে দেখে সে মাথা নিচু করে ফেলল। ফাতেমা হঠাৎ করে হামজাকে তার সামনে দেখে অবাক হয়ে গেল এবং সে দৌড়ে এসে হামজার পা জড়িয়ে ধরল এবং বলল, হামজা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এখনও তোমাকে ভুলতে পারিনি। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে সংসার করতে, আমি আসলে তোমাকে ধোঁকা দিতে চাইনি। আমি চেয়েছিলাম তোমার সাথে থাকতে, একটা আশ্রয় খুঁজতে। বলো এটা কি আমার অপরাধ বা এটা কি আমার ভুল? হামজা তখন বলল কি যে, না না তুমি উঠে বসো, পাশেই বসো। তারপর হামজা তাকে হাত ধরে উঠিয়ে পাশে বসালেন। ফাতেমা দেখতে এখনও সেই যুবতী মেয়ের মতোই আছে, যেমনটা 25 বছর আগে ছিল। তার রূপ, যৌবন, চেহারা একটুও বদলায়নি, ঠিক আগের মতোই আছে। ফাতেমাকে দেখে হামজা অবাক হচ্ছে, কারণ জিনেরা মনে হয় অনেক বছর বাঁচে, তাদের চেহারার হয়তো কোনো পরিবর্তন হয় না, কারণ সে বৃদ্ধ জিন কখনো দেখেনি। কিন্তু এদিকে হামজার বয়স প্রায় 40 পেরিয়ে গিয়েছে, তার চেহারার উপর নানান বর্ণ উঠেছে, তার চেহারাটা বৃদ্ধতার মতো হয়ে গিয়েছে, মাঝবয়সী একজন পুরুষ। কিন্তু ফাতেমা একটু পরিবর্তন হয়নি। সে ফাতেমাকে বলল, তুমি কেমন আছো? ফাতেমার চোখ গেল তখন ফাতেমার উপর, মানে হচ্ছে তার মেয়ে ফাতেমা, যার নাম তার নামেই রাখা হয়েছিল। তখন সেই মেয়েটাকে দেখে ফাতেমা উঠে গিয়ে তাকে চুমু দিতে লাগলো এবং বলল, কেমন আছিস রে মা, তুই ভালো আছিস? এই কথা বলার পরে ফাতেমা বলল, মানে ছোট ফাতেমা বলল কি যে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আমার মাকে বলতে পারেন আপনি আমাকে কোথা থেকে নিয়ে এসেছিলেন? আমি কি আপনার মেয়ে নাকি আমার মা আছে? তখন ফাতেমা বলল কি যে, আমি বলেছিলাম আমি আসব এবং আমি আসতাম, কিন্তু তোমার যেহেতু আমাকে ডেকে ফেলেছো, তাহলে আসল কথা শোনো, তুমি তো বড় হয়ে গিয়েছো, তোমাকে এখন বলা যায়। আসলে আমার এবং হামজার কোনোদিন বাচ্চা হওয়া সম্ভব না, এটা আমি জানতাম, তবে আমাদের একটা বাচ্চা প্রয়োজন ছিল, সেহেতু আর এটা আমি ইচ্ছা করেও করিনি। আমি হামজাকে একদিন বলি যে আমি প্রেগনেন্ট এবং আমি মা হতে চলেছি। আমি কোনো জায়গা থেকে তোমাকে চুরি করে বা ছিনতাই ডাকাতি করে নিয়ে আসিনি। তুমি হয়তো বুঝতে পারবে যে তুমি আসলেই আমার পালিত মেয়ে ছিলে এবং তুমি একটা নিরাপদ জায়গায় এসেছো। অন্য কোনো জায়গায় থাকলে হয়তো তুমি মারা যেতে। আমি এরকম করে অভিনয় করতে থাকি বেশ কিছুদিন যাবৎ। একদিন আমি দরগা থেকে বাড়িতে ফিরছিলাম। দরগার বাইরে এক মহিলাকে আমি শুয়ে থাকতে দেখি। আসলে সেটা কোনো মহিলা ছিল না, সেটা ছিল একটা মেয়ে, একটা যুবতী মেয়ে, 17-18 বছর বয়স হবে। তার পেটটা ফুলেছিল। মেয়েটা প্রচণ্ড পরিমাণ কষ্ট পাচ্ছিল ডেলিভারি যন্ত্রণায়, কারণ তার পেটে একটা বাচ্চা ছিল। কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে যদি হাসপাতালে নেওয়া না হয় বা তার সন্তানকে প্রসব না করানো হয়, তাহলে নিশ্চিতরূপে সে মারা যাবে। মেয়েটা দেখতে ভালো ঘরেরই মনে হচ্ছিল। আমি মাঝে মধ্যেই দরগায় যেতাম। সেদিনকে হয়তো আল্লাহই আমাকে মিলিয়ে দিয়েছিলেন, কারণ হচ্ছে আমি অনেক 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 বেশি চিন্তার মধ্যে ছিলাম যে আমি হামজাকে কি বলবো। আমি তো অভিনয় করছি আমি প্রেগনেন্ট, কিন্তু আমি সন্তান কোথা থেকে নিয়ে আসবো, এটা নিয়ে আমি বেশ চিন্তিত ছিলাম। কিন্তু ওদিন যখন আমি তাকে দেখতে পাই, আর আরেকটা বিষয় জেনে রাখো, আমরা অনেক ক্ষমতার অধিকারী, আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু আবার মেটাতেও পারি। সেহেতু সন্তান আনা আমার জন্য কোনো কষ্টের বিষয় ছিল না, কিন্তু তোমাকে হয়তো আল্লাহই আমার কাছে দিয়ে দিয়েছিল। আমি যখন সেই মেয়েটাকে দেখতে পাই, মেয়েটা প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। সে মেয়েটা আমাকে জানালো, মা তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে বাঁচাও, তুমি তো দেখতে আমার থেকে বড়ই মনে হচ্ছে, তুমি আমাকে বাঁচাও। এই কথা বলার পরে সে খানিকটা মানে একটু অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। আমি তাকে কোলে করে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাই এবং কিছুক্ষণ পরে সে একটা সন্তান প্রসব করে। সেই সন্তানটা আর কেউ ছিল না, সেই সন্তানটা ছিল হচ্ছে তুমি। এর পরবর্তীতে আমি তাকে জিজ্ঞেস করি যে এই সন্তানটা কার,
আর তুমি এখানে এরকমভাবে পড়ে আসো আসো কিসের জন্য? তোমার কি কোনো ঘরবাড়ি নেই? তোমার স্বামী কোথায়? তখন সেই মেয়েটা কান্না করে দেয়, কারণ সে নিজেই একটা মেয়ে ছিল, বাচ্চা ছিল, সে আরেকটা বাচ্চার জন্ম দিয়ে ফেলেছে। তখন সে জানায় যে আসলে আমার বাবা মা কেউ নেই, আমি একজন এতিম। আমি আমার খালার সাথে খালাদের বাড়িতে থাকতাম। খালার একটা বখাটে ছেলে ছিল। একদিন আমাদের বাড়িতে কেউ ছিল না, মানে পুরো বাড়িতে খালা খালু বা আমার খালাতো বোনরা কেউ ছিল না। ও ছিল বখাটে এবং খালার একমাত্র সন্তান। সে ছিল একটু ভিন্ন ধরনের, মদ পান করতো, গাঁজা খেত, এসব জিনিস খেয়ে বেড়াতো, অনেক নেশা করতো। একদিন নেশা অবস্থায় সে আমাকে ঘরে একা পায় এবং একা পেয়ে সে আমার সাথে এই খারাপ কাজগুলো করে এবং আমাকে জোর জবরদস্তি করে এগুলো আমার সাথে করে। প্রায় অনেক দিন ধরেই আমার সাথে এগুলো করতে থাকে এবং বলে যে তুই যদি এগুলো আমার সাথে না করিস তাহলে তোকে ঘর থেকে বের করে দিব, বাজে কথা বলে। আমি নিরুপায় হয়ে তার সাথে এগুলো করতে থাকি। হঠাৎ করেই একদিন জানতে পারি যে আমি প্রেগনেন্ট এবং আমি যখন খালা আমার কাছ থেকে এবং পরিবারের সবার কাছ থেকে লুকাতে যাই, কিন্তু লুকাতে তো পারি না, কারণ হচ্ছে বিষয়গুলো যখন আস্তে আস্তে বের হয় আমার তো সবাই দেখবে, তাই না, সবাই তো বুঝবেই। আমি খালার কাছে সমস্ত সত্যি কথা বলে দিই। খালা বলে কি যে তুই আমার ছেলের নামে বদনাম দিচ্ছিস, তাই না? তুই কার কাছ থেকে কি অকাম করে এসেছিস আর সেই দোষ দিচ্ছিস আমার ছেলের কাছে। তার ছেলেকে সে বাঁচানোর চেষ্টা করে। তখন আমার পেটের বাচ্চার বয়স প্রায় 6 মাস। আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি একা মেয়ে মানুষ, কোথায় যাব? আমি দরগার বাইরে এসে কেউ কিছু দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। এভাবেই চলছে। এভাবেই 2-2.5 মাস ধরে এখানেই পড়ে আছি। কিন্তু প্রসব বেদনায় আমি আর পারছিলাম না। আমার তো মনে হচ্ছিল যে আমি এখনই মারা যাব। আল্লাহর নেক বান্দা আপনি, আপনাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আপনি দয়া করে এই সন্তানটাকে নিয়ে যান। এই সন্তানটা আমার কাছে থাকলে হয়তো মারা যাবে, আপনি আমাকে উদ্ধার করেন। এই কথা শোনার পরে আমি তো সোনায় সোহাগা ব্যাপার হয়ে যায়, কারণ হচ্ছে আমার একটা সন্তানের দরকার ছিল। আর যেহেতু আমি এই সন্তানটাকে যদি আমার কাছে নিয়ে লালন পালন করতে পারি তাহলে আমাদের সংসার খুলে যাবে। আমি জানি যে হামজার সাথে কোনোদিন আমার সন্তান হবে না, কারণ হামজা হচ্ছে একটা মানুষ আর আমি হচ্ছি একটা জিন, সেহেতু আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর আমি সেই মেয়েটাকে বললাম, তুমি একদমই চিন্তা করো না, তোমার মেয়ের খেয়াল আমি রাখবো এবং ওকে সম্পূর্ণরূপে বড় করার দায়িত্ব আমার, তুমি কোনোভাবেই চিন্তা করো না, ঠিক আছে? তখন সেই মা, মানে ছোট্ট মেয়েটা বলল কি যে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, আপনি দয়া করে ওকে এখন এখান থেকে নিয়ে যান, আমাকে আমার মতো ছেড়ে দিন। তারপর আমি ওকে ওইখান থেকে নিয়ে চলে আসি। এরপর থেকে ওই মহিলার সাথে, মানে মেয়েটার সাথে আমার কখনোই দেখা হয়নি বা আমি তার সাথে দেখা করার চেষ্টা করিনি, কারণ মেয়েটা যদি আমার কাছে তার সন্তান চায় তাহলে তো আমি কখনোই দিব না। কারণ ফাতেমা যে আমার নিজের মেয়ের মতো করেই দেখতাম, নিজের মেয়ের মতো করেই লালন পালন করতাম। আপনার মনে আছে আপনি কাজে একদিনের জন্য বাইরে গিয়েছিলেন? ওই দিন আমি দরগায় গিয়ে ওই সন্তানটাকে পাই এবং সাথে করে নিয়ে আসি, এবং পরের দিন আপনি যখন এসেছিলেন আপনাকে জানাই যে আপনার মেয়ের সন্তান হয়েছে। আপনি শুনে অনেক খুশি হয়েছিলেন, আমিও ভীষণ খুশি ছিলাম, যার কারণে আমি আপনাকে আর কোনো কিছু বলতে পারিনি। এরকম করে আমাদের সংসার চলছিল, কিন্তু হঠাৎ করেই এর পীর সাহেব একদিন এসে আমাকে ওইখান থেকে নিয়ে যায়। তবে সত্যি কথা বলতে আমি আপনার সঙ্গে থাকতে চেয়েছিলাম, আপনার সঙ্গে সুখে সংসার করতে চেয়েছিলাম। এখন হয়তো এই পীর সাহেব আমাকে একটা জিন গোষ্ঠীর মধ্যে দিয়ে এসেছে, সেখানে একজন মুসলিম জিনের সাথে আমার বিয়ে দিয়েছে, আমার এখন 11টা সন্তান আছে, সেখানে আছি ভালোই, তবে আপনার সঙ্গে থাকলে আমি আরও ভালো থাকতাম। এই কথা শোনার পরে হামজা বলল কি যে তুমি তো তোমার জীবন গুছিয়ে নিয়েছো, কিন্তু আমি যার আগাতে পারিনি। তখন সেই মেয়েটা, মানে জিনজাতি মেয়েটা বলল কি যে কেন আপনি বিয়ে করেননি, আপনি কেন এখনো বিয়ে করেননি? তখন হামজার চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারলো এখনও সে তাকে ভালোবাসে, হামজা ফাতেমাকে ভালোবাসে, কিন্তু কিছু তো করার নেই। তখন সেই মেয়েটা, মানে জুনিয়র ফাতেমা বলল কি যে আম্মা, আমি আপনাকে মা বলেই ডাকি, যেহেতু ছোটবেলায় আমি আপনার কাছে ছিলাম এবং আপনি আমার মায়ের মতোই। মা, আপনি দয়া করে আমার আসল মায়ের পরিচয়টা দিবেন। আমার আসল মা এখন কোথায় আছে আমি সেখানে যেতে চাই, আপনি আমার আসল মায়ের পরিচয়টা একটু বের করে দিন। তখন সেই জিন জাতি মেয়েটা বলল কি যে, মানে ফাতেমা, বড় ফাতেমা, সে বলল কি যে তুমি চিন্তা করো না মা, আমি তোমার মায়ের সন্ধান দিচ্ছি, আমাদের কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে আমি বের করে ফেলবো, আমাকে 2টা দিন সময় দাও। আর তুমি কোথায় থাকো সেটা আমি জানি। তোমরা হয়তো মনে করছো যে তোমাকে আমি দেখি না, কিন্তু আমার নজর সবসময় তোমাদের উপর থাকে, সবসময় সমস্ত বিপদ আপদ থেকে আমি তোমাদের রক্ষা করি। তুমি এটা ভেবো না যে আমি এখান থেকে চলে আসার পরে তোমাকে কেউ দেখেনি,
বা আমি তোমার দূরে ছিলাম, আমি তোমার কাছেই ছিলাম, তুমি হয়তো দেখতে পাওনি কারণ আমি দেখা দিইনি। এই কথা তারা শোনার পরে ফাতেমা, বড় ফাতেমা মানে তার মাকে জড়িয়ে ধরলো এবং বলল, আপনি আসলেই ভালো, কেন আপনি আমাদের সাথে থাকলেন না? থাকলে হয়তো ছোটবেলা থেকে মায়ের কমতি আমার হতো না। এই কথা শোনার পরে মৌলভী সাহেব মানে সেই পীর সাহেব মাথাটা নিচু করে ফেললেন, কারণ একটা সন্তানকে তার মা থেকে আলাদা করা হয়েছে। এই কথা শোনার পরে তারপর আর কি, যা হবার তো হয়ে গিয়েছে। 2 দিন পরে ফাতেমাদের বাড়িতে সেই বড় ফাতেমা আসলেন, মানে জিনজাতিটা আসলেন। আসার পরে বললেন কি যে, আমি তোমার মায়ের সন্তান পেয়েছি, আমার সাথে চলো, আমার সাথে গেলে তুমি তোমার মায়ের সন্তান পাবে। কারণ হচ্ছে আমি যদি পরিচয় না করিয়ে দিই তাহলে তুমি চিনতে পারবে না। তারপর ফাতেমা, হামজা এবং ছোট ফাতেমা 3 জনেই রওনা দিলেন। তারা বললেন কি যে, অনেকটা রাস্তা যেতে হবে, এরকমভাবে গাড়ি ঘোড়ায় যাওয়া যাবে না, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা চোখ বন্ধ করো। তারপর ফাতেমা এবং হামজা দুজনে চোখ বন্ধ করলেন। জিন জাতিটা এক মুহূর্তের মধ্যেই তাদেরকে একটা স্থানে নিয়ে আসলেন। এত দ্রুত কেউ যে এভাবে যেতে পারে, ফাতেমার এর আগে বিশ্বাস হয়নি, অথবা হামজাও বিশ্বাস করতে পারেনি। এক শহর থেকে তারা আরেক শহরে চলে এসেছে। ফাতেমা তখন বললেন, কোথায় আমার মা? আমার মাকে দেখান। জিন জাতিটা তখন অদৃশ্য অবস্থায় ছিল, শুধুমাত্র ফাতেমা এবং হামজা তাকে দেখতে পাচ্ছিল। জিনজাতি ঘরের ভেতরে প্রবেশ করলো এবং বলল, ওইখানে গিয়ে জিজ্ঞেস করো আমিরা নামের কোনো মেয়ে এখানে থাকে কিনা। সে সেখানে গিয়ে একজন মহল্লাবাসীকে জিজ্ঞেস করলেন যে এখানে সামিরা নামের কোনো মেয়ে থাকে কিনা। মেয়ে তো না, তার বয়স এখন প্রায় 36-37 বছর বয়স হয়ে গিয়েছে, মাঝবয়সী এক মহিলা। প্রথম মহিলা বলতে পারলেন না, কারণ মেয়ে বলেছে। তখন সে আবার শিখিয়ে দিলেন, জিনজাতিটা শিখিয়ে দিলেন যে সামিরা নামে কোনো মেয়ে এখানে থাকে কিনা। তখন সে জিজ্ঞেস করলো, বলো কি যে হ্যাঁ, সামিরার বাসা ওইখানে, আপনারা ওইখানে যান। সামিরা ঘরের ভিতরে ছিল। দরজার টোকা দিতেই সামিরা ঘর থেকে বেরিয়ে আসলো। জিনজাতিটা দেখে চিনতে পারলেন, এই হচ্ছে সেই মেয়ে, যে মেয়ের কাছ থেকে সে আজকে থেকে প্রায় 20-21 বছর আগে ফাতেমাকে নিয়ে এসেছিল এবং ফাতেমাকে বড় করেছে। সামিরা ঘরের দরজা খুলতেই সামনে একটা মেয়ে এবং হামজাকে দেখতে পেল। তারা চিনতে পারল না, বলল কি যে, আপনারা কারা? তখন সেই মেয়েটা বলল, মা, তুমি কেমন আছো? মেয়েটার মুখে মা ডাক শুনে সামিরার কেমন যেন চোখ মুখ শুকিয়ে আসলো এবং সে চেহারার দিকে ভালো মতো তাকিয়ে দেখল, সেই গঠন, সেই একই রকমের চেহারা, তার মতো দেখতে। সে ক্ষণক্ষণেই চিনতে পারল এবং হামজা তখন বলল, এটা আপনার মেয়ে। তখন সেই জিনজাতিটা দৃশ্যমান হলো এবং বলল কি যে, তুমি ভালো আছো? তখন তাকে দেখে একদম নিশ্চিত হয়ে গেল যে এটা তারই সেই মেয়ে, যে মেয়েকে সে এই মহিলার হাতে তুলে দিয়েছিল। তাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো যে, আপা, আপনি এত বছর পরে এসেছেন আমার মেয়েকে নিয়ে। আপনি জানেন আমার মেয়েকে আমি কত খুঁজেছি এর পরে, কিন্তু আপনাকে আমি আর কোথাও পাইনি। আমার কোনো আক্ষেপ নেই, আপনি আমার মেয়েকে লালন পালন করেছেন, আপনার মেয়েকে আমি আপনার কাছে দিয়ে গেলাম। জিনজাতি সেটা বলল। এটা শোনার পরে সেই মেয়েটা মানে সামিরা কান্নায় ভেঙে পড়ল। সামিরা একাই এখানে থাকতো, সে এখানে একটা গার্মেন্টসে চাকরি করে এবং একা একাই বসবাস করে। এরপরে সামিরা আর কাউকে বিয়ে করেনি, কারণ সামিরার জীবনটা কেমন যেন ওলটপালট হয়ে গিয়েছিল। সে এখানে 3 জন মেয়ের সঙ্গে থাকে, তারা কাজে গিয়েছে, সামিরা আজকে কাজে যায়নি। সামিরা তার মেয়ে ফাতেমাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন সেই জিনজাতিটা পেছন থেকে উধাও হয়ে গেল, তাকে আর সেখানে দেখা গেল না। তখন সেই মেয়েটা মানুষটা সামিরা বলল কি যে, ও কোথায় গেল, উনি কোথায় গেল? তখন হামজা পেছনের দিকে তাকিয়ে দেখে ফাতেমা মানে জিনজাতিটা সেখানে নেই। তখন তারা ভেতরে গেল। ভেতরে গিয়ে ফাতেমা তাকে জড়িয়ে ধরে রাখলো অনেকক্ষণ এবং কান্না করতে লাগলো, কারণ তাদের চেহারার মধ্যে অনেকখানি মিল রয়েছে। হামজা তখন সমস্ত বিষয় জিজ্ঞেস করলো যে কি করে, কোথায় থাকে, কেন থাকে, মানে খুঁটিনাটি সব বিষয় জিজ্ঞেস করতে লাগলো। তখন হামজার মাথায় একটা সিদ্ধান্ত এলো। বলল কি যে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমিও একজন স্ত্রী পাবো আর ফাতেমাও তার আসল মাকে ফিরে পাবে। আপনি কি আমাকে বিয়ে করবেন? এই কথা শোনার পরে ফাতেমা তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে, বাবা, তুমি পৃথিবীর সেরা বাবা। তারপর সেই মেয়েটাকে মানে হচ্ছে সামিরাকে সেখান থেকে নিয়ে যায় এবং পরবর্তীতে তারা বিয়ে করে এবং 3 জনের সুখে শান্তিতে সেই সংসারে বসবাস করতে থাকে। কিছু বছর পরে জানা যায় যে সামিরা আবার প্রেগনেন্ট হয়েছে। সে একটা সন্তানের জন্ম দেয়, একটা পুত্র সন্তান। সামিরা তার ছোট ভাইকে পেয়ে ভীষণ খুশি হয়, কারণ এরকম সুখী একটা পরিবার। হঠাৎ করেই একটা রাত্রেবেলা সামিরা রুমে ঘুমিয়েছিল। হঠাৎ করে সে দেখতে পায় রুমের মধ্যে একটা ছায়া প্রবেশ করলো। হামজাও তার সাথে ছিল। হামজা ছায়াটাকে দেখে চিনতে পারলো, কিন্তু সামিরা একটু ভয় পেল। তারপর তার ছেলের গলায় যখন হাত দিল,
দেখতে পেল একটা লকেট রয়েছে। হামজা বুঝতে পারলো এটা আর কেউ না, এটা হচ্ছে সেই জিনজাদি ফাতেমা, তার প্রথম স্ত্রী। তারপর সে বুঝতে পারলো একটা জিনিস হয়তো তার ছেলেকে উপকার হিসেবে দিয়ে গিয়েছে। সকালবেলা যখন ফাতেমার ঘুম ভাঙলো তখন সে দেখতে পেল তার ছেলের গলায় একটা সোনার লকেট রয়েছে, অনেক দামি একটা লকেট। সেই লকেটটা দেখতে অনেক দামি এবং চকচকে ছিল। এটা দেখে সে অবাক হয়ে যায়, মানে হচ্ছে সামিরা অবাক হয়ে যায় এবং বলে এই জিনিসটা কি দিয়ে গেল? হামজা তখন বলল দিয়ে গিয়েছে কেউ একজন, তুমি রেখে দাও, তোমার ছেলের স্মৃতি হিসাবে রেখে দাও। জিনিসটা অনেক বেশি দামি, হয়তো হামজার কাছে এই জিনিসটার মূল্য অমূল্য। হামজা এখনো মনে মনে সে জিনজাটাকে পছন্দ করে, কিন্তু সময় তো অনেকটা পেরিয়ে গিয়েছে। এরপর থেকে সেই পরিবারের ওপর ওই জিনজাতি সবসময় নজর রাখত। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে আমাদেরকে ইমেইল করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সাথে ছিলাম। এমনই সব চমৎকার চমৎকার সব ঘটনা এবং গল্প শুনতে আমাদের সাথেই থাকুন এবং দ্য মেগা বক্স সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।